গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে আসার আহ্বান। ফখরুলের রাজনৈতিক বিভেদ ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না বললেন সালাউদ্দিন। ফের জুলাই সনদের আইনি ভিত্তি দাবি এনসিপির। কমিশন ড্রাফট দেখতে না পারায় হতাশা। বিমানবন্দরে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। বেরিয়ে আসবে মূল ঘটনা, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং মাত্রাতিরিক্ত কীটনাশক রাসায়নিকে উর্বরতা হারাচ্ছে মাটি, ফসল দূষিত হয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মাঠ পর্যায়ে প্রশিক্ষণের তাগিদ গবেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। মতপার্থক্য ভুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে দলগুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরে এলে জুলাই শহীদদের সঙ্গে তা বেইমানি হবে। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জাতীয় নির্বাচনে শরিক দলগুলোকে ধানের শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি। বিএনপি জুলাই সনদে স্বাক্ষরকারী দল উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ক্ষমতায় গেলে একমত হওয়ার বিষয়গুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিএনপি মিত্র দলকে নিয়ে যাদেরকে নিয়ে জোট করেছে তারা বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামাতের আমিরও করছে, এমনকি জামাতে ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব, আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি লাভের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ প্রস্তুতের কথা বলা হলেও তা দেখাতে অপারগতা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। সকালে সংসদ ভবনের এলইডি হলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে আক্তার হোসেন বলেন, আদেশের খসড়া দেখেই স্বাক্ষর করবে তার দল। কোনো দলের চাপে পড়ে জুলাই সনদকে নিয়ে প্রতারণা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে এনসিপি। বৈঠকে জুলাই সনদের বিভিন্ন দিক ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে দুই পক্ষ। বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন সদস্য সচিব আক্তার হোসেন। সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারওয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সদস্য সচিব। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় ভেস্তে দিতে। অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। জুলাই সনদের স্বাক্ষর শুধুই আনুষ্ঠানিকতা নয়, উল্লেখ করে তিনি বলেন, সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। সেটা দেখেই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে
তারপরে জুলাই সনদে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি। শাপলা প্রতীকেই নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আক্তার হোসেন। নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, এ বিষয়ে কোনো দলের সঙ্গে কথা হয়নি, তবে আলোচনার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা খোলা রাখছে দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন শাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের রহস্য উদ্ঘাটনে 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্ট্রেলিয়া, চীন, তুর্কি ও ইংল্যান্ডের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল আগুনের ঘটনার বিস্তারিত প্রতিবেদন দেবে বলেও জানান তিনি। সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় নাশকতা বা গাফেলতি থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। আগুন লাগার পর বিমানবন্দরে অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে বলে জানান জাহাঙ্গীর আলম। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস বলছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপের কারণে দেশের 3 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি দেশের সবকটি সমুদ্র বন্দর থেকে 1200 কিলোমিটার বেশি দূরে অবস্থান করছে। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও জানানো হয়েছে। বর্তমান গতিপথ অনুযায়ী নিম্নচাপটি বাংলাদেশের ভূখণ্ডে আসার কোনো আশঙ্কা নেই, তবে এর প্রভাবে রোববার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যায় এটা তো ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে। তবে যেহেতু এখনো অনেক দূরে আছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বা তার গতি প্রকৃতি শক্তি মাত্রা সবকিছু পরিবর্তন হতে পারে। গেল 6 দশকে প্রতি হেক্টরে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে 75 গুণ, আর গত 5 দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে প্রায় 10 গুণ। মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে মাটি হারাচ্ছে উর্বরতা, দূষিত হচ্ছে খাবারের মূল উৎস, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এতে মানুষের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। আর মাটি পরীক্ষা ও সার প্রয়োগে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের পরামর্শ কৃষি গবেষকদের। মুশা ফেরদৌসের রিপোর্ট। খাবারের মূল উৎসই দূষিত হচ্ছে। 6 দশক আগে রাসায়নিক সারের ব্যবহার ছিল হেক্টর প্রতি 8 কেজির বেশি, বর্তমানে তা 75 গুণ বেড়ে হয়েছে 660 কেজি। পৃথিবীতে এত অল্প আবাদি জমিতে 6 মিলিয়ন টন রাসায়নিক সার ব্যবহারের নজির কোথাও নেই। রাসায়নিক সার ব্যবহারের বেশিরভাগই স্থানীয় বিক্রেতার পরামর্শে বাড়ানো হয়। এই জমি আমার এই যে গাছের পচাড়ি ধরছে, অমুক হয়েছে, বাবরি ধরছে, এইটা ধরি যা জল দেখান, তখন হয়তো বলে যে এই ওষুধ দেন। আমার ক্ষতি সার বেশি দিলাম, টাকা খরচা বেশি হলো। 1972 সালে কীটনাশক ব্যবহারের পরিমাণ ছিল 4000 মেট্রিক টন। এরপর এর ব্যবহার দ্রুত বাড়তে থাকে। গেল 50 বছরের মধ্যে এর ব্যবহার অন্তত 10 গুণ বেড়েছে। পোকা তাও এবার করে না, তত না, মানে ওষুধ দিয়ে রাখতে হয়। খেতে জমি ফসল নালে তো লেবার খাটতে পারছে না, বুঝছেন তো, আমার প্রচুর ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 30 লাখ মানুষ কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যু হয় 2 লাখ মানুষের। বাংলাদেশেও এর প্রভাব বাড়ছে। কতটুকু জমিতে কতটুকু সার লাগবে অথবা সারের গুণগত মান ঠিক আছে কিনা, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ নাই, যার জন্য বস্তার পর বস্তা কিন্তু সার কৃষকরা দিচ্ছে। আগের কি পরিমাণে সার আছে এগুলো কিন্তু মেজার করে, এগুলো যদি আমরা দেখে বুঝতে পারতাম যে আগে সার আছে, তাহলে কম পরিমাণে সার দিলেও চলবে। এই মেজারমেন্ট টেকনিকটাও আমাদের কৃষকের কাছে নাই। দেশের বেশিরভাগ খাদ্যে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, আর্সেনিক ও ফসফরাস পাওয়া যাচ্ছে। সবজিগুলোতে আর্সেনিক, সিলভার, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, নিকেল, লেড, অ্যান্টিমনি ও ভ্যানাডিয়াম নামের বিষাক্ত ভারী ধাতু পাওয়া যাচ্ছে। আমরা যদি হেভি মেটাল সমৃদ্ধ এইসব খাবারগুলো খাই, আলটিমেট হচ্ছে
ওই খাবারের যে ফাইবারের গুণাগুণ, যেগুলো খেলে আমাদের পেট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেগুলো গুণাগুণ না থেকে বরং হচ্ছে উল্টা দিয়ে ঘটতেছে। এই হেভি মেটালগুলো কনস্টিপেশন করতেছে। আলটিমেট হচ্ছে জিআই ইনটলারেন্স হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। হেভি মেটালের লেভেল যত বেশি বাড়তেছে, আমাদের জিআই যেখানে আমরা খাচ্ছি সেটা হচ্ছে রক্ত দূষিত হচ্ছে, লিভার এটাকে ডিটক্সিফাই করতে পারতেছে না, কিডনি এটাকে বের করে দিতে গেলে নিজে নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে মাটি পরীক্ষার মাধ্যমে অঞ্চল ভিত্তিক সুষম সার ব্যবহারের তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে ময়মনসিংহ। প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এতে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন তারা। রুবাদ বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বিগ্ন রোগী ও চিকিৎসকরা। চলতি মাসে এরই মধ্যে একজনের মৃত্যুসহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 2025 সালে এখন পর্যন্ত 1200-র বেশি ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এবছর এখন পর্যন্ত 10 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। প্রচন্ড শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি ছিল, আমার এই রক্তেরই অনেকটাই কমেছিল। এই যেটা থাকে 1 লাখের উপরে, এটা আমার 60,000-এ আসছিল। ডেঙ্গু হওয়ার পরে যে পরিমাণ ছিল, বলছিল বাসায় থেকে ট্রিটমেন্ট সম্ভব, কিন্তু নাওদিনকার রাতের বেলায় আরো পজিশন খারাপ, যার জন্য হাসপাতালে ভর্তি হতে। জ্বর আসছিল, শরীর দুর্বল ছিল, অনুভূতি খুবই খারাপ, শরীর অসুস্থ রেখে দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না। প্রথম দিকে জ্বর ছিল অনেকদিন, প্রায় 4 দিন, তারপরে জ্বর নাই, প্লেটলেট কমে গিয়েছিল, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়েছেন ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক। মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। আচ্ছা, আর জনগণের প্রতি আমাদের যে মেসেজ, যে বার্তা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার ব্যক্তিগত যে সুরক্ষা যে ব্যবস্থা, এটা আপনারা নেবেন। কখনোই মশারি ছাড়া থাকবেন না। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি দিনে ঘুমানোর সময় মশারি টানানো ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে পোশাক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর রূপনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক জানান, বিএনপি সব সময় মানব সম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা 16 আসনের গরিব অসহায় মানুষের চিকিৎসার কথা চিন্তা করে রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে গত 2 মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনেক টাকা পয়সা লাগতো বা লাগবো না, ফ্রি করতেছি। এরকম করে দিলে তো সবাই আসবে সেবার লেগে। টাকার অভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি না। তিনি ভালো লোক, এমন ফ্রি চিকিৎসা সব সমাধান চালু থাকে গরিবের জন্য। রূপনগরের দুয়ারিপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর সালাম। জনগণের ভোটে উনি নির্বাচিত হতে পারেন, উনি এই ঢাকা 16 আসনে একটি সরকারি হাসপাতাল স্থাপন করবেন এবং পাশাপাশি আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং ফ্রি ওষুধ বিতরণ প্রোগ্রাম কন্টিনিউ চলবে। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। আরো বেশি মানুষকে এই সেবার আওতা আনতে কার্যক্রমের আওতা বাড়ানো হবে বলে জানান আমিনুল হক। রোগীর যে উপস্থিতি, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটি শুধু সপ্তাহে একদিন না, এটিকে বোধহয় আরো বাড়িয়ে এনে আমরা আরো বেশি করে কিভাবে আমাদের এই অসহায় মানুষগুলোর পাশে চিকিৎসা সেবা নিয়ে, তাদের ফ্রি ওষুধ নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। ফ্যাসিস্টরা এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টরা যেভাবে বিভিন্ন আনাচে কানাচে এই যে আমাদের গার্মেন্টস, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা সবসময় একটি ভীতির সঞ্চার এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা, যেই শিল্পে
প্রতিদিন কর্মরত অবস্থায় এক একটি মানুষের রিজিক নির্ভর করে। দলীয়ভাবে আমাদের সকল নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে গার্মেন্টস রয়েছে সেখানে যাতে আমাদের নেতাকর্মীরা সজাগ থাকে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতা আমিনুল হক। সেই জায়গাগুলোতে এই ফ্যাসিস্ট এবং এটার সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী রয়েছে আমরা দ্রুত আহ্বান করব যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হলো আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কাজী নজরুল মিলনায়তনে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব, উপ উপাচার্য সহ আয়োজক কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। টানা ৮ বছর ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে মেধাবৃত্তি দিয়ে আসছে ফিউচার ক্যাডেট একাডেমি। এর ধারাবাহিকতায় এবছরে বৃত্তি পরীক্ষায় আজ রাজধানীর পল্লবীস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সারা দেশে প্রতিষ্ঠানটির ২৮টি শাখায় একযোগে এই পরীক্ষার আয়োজন করা হয়। এর মধ্যে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয় বলেও জানান প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। উদ্যোগকে স্বাগত জানিয়ে একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন অভিভাবকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। ফলে রাতে নদীতে মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করে সার্বিক প্রস্তুতি সেরেছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ ধরে দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা। এদিকে জেলা মৎস্য অফিসগুলো জানায়, অভিযানের অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। তাই অভিযান সফল হওয়ার প্রত্যাশা অনুযায়ী মাছ পাবেন জেলেরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগরে একটি সামুদ্রিক জাহাজে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে ৬ জন। এদিকে মাদক চোরাচালান রোধে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িতে বোমা হামলায় এসপি সহ প্রাণ গেছে ৩ সদস্যের। কাজী শাহরিনের রিপোর্ট। ক্যারিবীয় সাগরে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ মাদক পাচারের অভিযোগে একটি সামুদ্রিক জাহাজে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন ডিফেন্স সচিব পিট হেগসেথ সর্বশেষ এ হামলার খবরটি নিশ্চিত করেছেন। নিহতদের ভেনেজুয়েলা ভিত্তিক গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সদস্য হিসেবে নিশ্চিত করেন পিট হেগসেথ। তিনি জানান, এ হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে করা হয়েছে। এ নিয়ে ক্যারিবীয় সাগরে ১০মবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সকল হামলায় প্রাণ গেছে মোট ৪৩ জনের। এদিকে ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ল্যাতিন আমেরিকার অভিমুখে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অঞ্চলটিতে সামরিক শক্তি জোরদার করতে নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন। অন্যদিকে মাদক চোরাচালান রোধে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আর্মেনান্দো বেনেদিত্তি, প্রেসিডেন্ট পেত্রোর স্ত্রী ও জ্যেষ্ঠ পুত্রকেও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান সহ মাদকের অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এসপি সহ প্রাণ গেছে ৩ পুলিশ সদস্যের। কাজী শাহরিন,
মোহনা সংবাদ। 93 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন থাইল্যান্ডের রানী সিরিকিত। তিনি দেশটির বর্তমান রাজা মহা ওয়াজিরালঙ্কর্নের মা এবং দেশের প্রয়াত এবং দীর্ঘতম রাজত্বকারী রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। শুক্রবার স্থানীয় সময় রাত 11টার পর ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো। বিবিসির তথ্যমতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিরকিত 2019 সাল থেকে হাসপাতালে ছিলেন, তবে চলতি মাসে তার রক্তের সংক্রমণ ধরা পড়ে। রানী সিরকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত থর্ন হলে রাষ্ট্রীয়ভাবে শায়িত থাকবে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে আসার আহ্বান ফখরুলের। রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না বললেন সালাউদ্দিন। ফের জুলাই সনদের আইনি ভিত্তি দাবি এনসিপির। কমিশন ড্রাফট দেখাতে না পারায় হতাশা। বিমানবন্দরে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। বেরিয়ে আসবে মূল ঘটনা, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং মাত্রাতিরিক্ত কীটনাশক রাসায়নিকে উর্বরতা হারাচ্ছে মাটি। ফসল দূষিত হয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মাঠ পর্যায়ে প্রশিক্ষণের তাগিদ গবেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।